হাওড়া ব্রিজ তৈরিতে কতটা ভূমিকা রয়েছে রতন টাটার পূর্বপুরুষদের। হাওড়া ব্রিজ কি সত্যিই চাবির সাহায্যে মাঝখান থেকে দুভাগে খুলে দেওয়া যায়? হাওড়া ব্রিজের উপর চলা প্রথম যানবাহনই বা কী ছিল? কিভাবে একটাও নাট বল্টু অথবা পিলার ছাড়া তৈরি করা হয়েছিল হাওড়া ব্রিজ? তৈরির সময় কেনই বা অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল? কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম আশ্চর্য হাওড়া ব্রিজ নিয়ে আমাদের আজকের ভিডিও। 81 বছরেও তরতাজা যুবক, শক্তির নিরিখে অনায়াসে টেক্কা দিতে পারে বয়সে কম অনেককেই। কলকাতায় এলে দর্শনীয় স্থানের মধ্যে অবশ্যই পড়ে এটি। বলা হচ্ছে হুগলি নদীর উপর থাকা হাওড়া ব্রিজের কথা। 1943 সাধারণ বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছিল হাওড়া ব্রিজ। তারপর থেকে এখনও পর্যন্ত টানা পরিষেবা দিয়ে আসছে আধুনিক প্রযুক্তিবিদ্যার অন্যতম নিদর্শন এই সেতু। 1943 সালে পথ চলা শুরু হলেও এর ইতিহাস আরও প্রাচীন। গোটা ব্রিজ তৈরিতে নদীর মাঝে কোনো পিলার ব্যবহার করা হয়নি। এই পদ্ধতিতে তৈরি ব্রিজকে বলা হয় সাসপেনশন টাইপ ব্যালান্সড ক্যান্টিলিভার ব্রিজ। যখন এটি তৈরি হয় তখন এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ ছিল। বর্তমানে এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। ব্রিটিশ প্রশাসন 1855 থেকে 56 সালে প্রথম একটা সেতুর কথা ভেবেছিল। তৈরি হয়েছিল কমিটিও। কারণ ততদিনে নদীর দুপাড়েই জাঁকিয়ে বসেছে গোঁড়াদের কারবার। তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা। তাই হাওড়া কলকাতার জন্য একটি সেতু এবার দরকার। 55 সেতু কমিটি চর্চা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর 4 পর 1859 থেকে 60 সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সে সময়েও সরকারের প্রকল্প প্রস্তাবিত হয়েও ঠান্ডা ঘরে যেত। হাওড়া ব্রিজের প্রথম প্রস্তাবের ক্ষেত্রেও তাই করা হয়েছিল। তার 8 বছর পর সেই ঠান্ডা ঘরের ফাইল আবার বার হয়। ঠিক হয় এবার সেতু একটা বানাতেই হবে। তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না। 1871 সালে তৈরি হয় একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। 1871 সালে বাংলার ছোটলাট যখন হাওড়া ব্রিজ অ্যাক্ট তৈরি করেছিলেন তখনই সেতু পেরোতে টোল বসানো হয়েছিল। টোলের টাকাতেই চলত সেতুর রক্ষণাবেক্ষণের কাজ। 71 আইন আনার পর স্যার লেসলিকেই সেতু নির্মাণের ভার দেওয়া হয়। তিনি বিলেতে ফিরে গিয়ে সেতুর ডেক এবং ভাসমান সমতল নৌকা বানানোর কাজ শুরু করলেন। জাহাজে সেই মাল পৌঁছলো কলকাতা বন্দরে। তারপরে একে একে সমতল নৌকার উপর পরপর ডেকগুলি জুড়ে তৈরি হলো প্রথম হাওড়া ব্রিজ। মাঝের 200 ফুট খোলার ব্যবস্থাও রইল। 1874 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু। অর্থাৎ 1855 সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তা রূপায়িত হলো 19 বছর পর। মজার কথা হলো সে সময় পন্টুন ব্রিজ তৈরি করতে লেসলি সাহেবের সংস্থাকে দিতে হয়েছিল 22 লক্ষ টাকা। এই পন্টুন ব্রিজ হলো একটার পর একটা নৌকা পরপর সাজিয়ে তার ওপর কাঠের পাটাতন পেতে যে ব্রিজ তৈরি হয় তাকে ভাসমান পন্টুন ব্রিজ বলে। কিন্তু সেতু যতদিন ছিল তা থেকে সর্বমোট টোল আদায় হয়েছিল 34,11,000 টাকা।
মোদ্দা কথায় সেতু থেকেও লাভ করেছিল ব্রিটিশ প্রশাসন। বছরে কমপক্ষে 1.5 লক্ষ টাকা টোল আদায় হয়েছে সে সময়। তবে ভাসমান সেতুর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ স্টিমারের যাতায়াতের ব্যবস্থা করা। জাহাজ গেলেই গাড়ি চলাচলের জন্য সেতু বন্ধ হয়ে যেত। যানজটের বহরও বাড়ত দিনের বেশিরভাগ সময়, কারণ দিনের বেলাতেই কেবলমাত্র সেতু খোলা যেত। এই ব্যবস্থা চলে 1906 সাল পর্যন্ত। তারপর রাতেও জাহাজের জন্য সেতু খুলে দেওয়ার ব্যবস্থা হয়। তাতে আগে যেখানে দিনে 24 বার সেতু খুলতে হতো তা কমে যায়। দিনে মাত্র 4 বার সেতু খুললেই কাজ মিটে যেত। বন্দরের নথি বলছে 1907 থেকে 8 সালে হাওড়া ব্রিজের মাঝখান দিয়ে 3020টি জাহাজ, স্টিমার লঞ্চ গিয়েছিল। তবে রাতে জাহাজ চলাচলের ব্যবস্থা হলেও যানজটের সমাধান হচ্ছিল না। ফলে সে সময় থেকেই হাওড়াতে একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে ব্রিটিশ প্রশাসন। 19বিংশ শতকের শেষ পর্বেই নতুন একটি সেতুর কথা ভাবা হচ্ছিল। তার অন্যতম কারণ ছিল হাওড়া ব্রিজের উপর গরুর গাড়ির দাপট। বন্দরের নথি বলছে 1907 সালের 27 আগস্ট দেখা যাচ্ছে সেতু দিয়ে 13টি গাড়ি চললে তার 8টি গরুর গাড়ি। পন্টন ব্রিজ চওড়া ছিল 48 ফুট, কিন্তু বাস্তবে গাড়ি চলাচলের জন্য 43 ফুটের বেশি ব্যবহার করা যাচ্ছিল না। অন্যদিকে গরুর গাড়ির প্রবল চাপে হিমশিম অবস্থা বন্দর কমিশনারের। তিনি বৈঠক ডেকে নতুন সেতুর প্রস্তাবনা করেন। তৈরি হয় একটি কমিটি। বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট, পূর্ব রেলের চিফ ইঞ্জিনিয়ার আর.এস. হাইট এবং কলকাতা পুরসভার চিফ ইঞ্জিনিয়ার ম্যাককেব ওই কমিটির সদস্য হন। ভাবনা শুরু হয় ভাসমান সেতুর বদলে একটি ক্যান্টিলিভার সেতু নির্মাণের। এই পরিকল্পনা মোটেই পছন্দ হয়নি স্যার লেসলির, কারণ তখনও পর্যন্ত পৃথিবীতে 3টি মাত্র ক্যান্টিলিভার সেতু বানানো হয়েছে। নতুন প্রযুক্তি নিয়ে ভারতে পরীক্ষা নিরীক্ষা করতে চাননি তিনি। এর মধ্যেই 1917 সালে ক্যান্টিলিভার প্রযুক্তিতে তৈরি কানাডার পো দ্য কেবেক সেতু ভেঙে পড়েছিল। লেসলি সাহেব নতুন একটি ভাসমান সেতুর পক্ষেই মত দিয়েছিলেন। একই মতামত ছিল পোর্ট কমিশনারেরও, কারণ বন্দরের কাছে সেতুতে গরুর গাড়ি চলাচলের চেয়ে বিলেত থেকে আসা জাহাজ চলাচল আরও বেশি জরুরি ছিল। সেই শুরু বিতর্কের। নতুন সেতু কোথায় হবে, কোন প্রযুক্তিতে হবে, সেতু নির্মাণের সময় যান চলাচলের সমস্যা মিটবে কিভাবে ইত্যাদি। বিভিন্ন সরকারি নথি বলছে তৎকালীন ইঞ্জিনিয়াররা তর্ক বিতর্ক করেছেন। সরকারি নথিতে তা লিপিবদ্ধ হয়েছে। ব্রিটিশ প্রশাসন কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। প্রায় 20 থেকে 22 বছর চর্চার পরও যখন ইঞ্জিনিয়াররা সহমত হতে পারেননি, তখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটি তৈরি করে দিয়েছিলেন। তারপরে সেই কমিটির সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মেনে নিয়ে নতুন সেতুর পরিকল্পনা নকশা তৈরি হয়। সেই কাহিনীও চমকপ্রদ। প্রাথমিক কমিটি গঠনের পর 1911 সালে নতুন হাওড়া সেতু নির্মাণের নকশা চাওয়া হয়। পরের বছর সারা বিশ্ব থেকে 9টি সংস্থা 18টি নকশা জমা দেয়, কিন্তু সবকটি নকশায় ছিল বাস্কুল মডেলে, অর্থাৎ সেতুর মাঝ বরাবর খোলা রাখার ব্যবস্থা রেখেছিল সব সংস্থায়। এর মধ্যে এসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশরা নতুন কোনো পরিকাঠামো প্রকল্প থেকে সরে আসে। 1917 থেকে 1927 পর্যন্ত যুদ্ধের কবলে পড়ে অর্থনীতিও ধাক্কা খায়।
এদেশে আমদানি কমতে থাকে, ফলে নতুন করে কোনো প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে রক্ষণাত্মক হয়ে পড়ে ব্রিটিশ প্রশাসন। 1921 সালে ফাইল ঝেড়ে ফের চর্চা শুরু হয়, আর তা শুরু হতেই সামনে এসে পড়ে পোর্ট কমিশনার আর রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ারের ভিন্ন মতের কথা। একজন পন্টুন ব্রিজ চান তো অন্যজন ক্যান্টিলিভার সেতু। ব্রিটিশ প্রশাসন একটি মধ্যপন্থা বার করেন। 1921 সালে স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গড়ে দেন। তিনি তখন মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক। কমিটির সদস্য তৎকালীন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হেডলে, চিফ ইঞ্জিনিয়ার জে ম্যাগলাসন। কমিটি তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসিল মটের পরামর্শ গ্রহণ করেন। স্যার বেসিলি প্রথম সিঙ্গেল স্প্যান আর্চড ব্রিজের প্রস্তাব করেন। 1922 সালে আর.এন. মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে। তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে ক্যান্টিলিভার সেতু নির্মাণের সুপারিশ করা হয়। ঠিক হয় এমন প্রযুক্তি হবে যাতে সেতুর নিচ দিয়ে অনায়াসে জাহাজ, স্টিমার যাতায়াত করতে পারবে। 1926-এ পাস হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট, সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ, যার নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইন সিদ্ধ। আইন পাস তো হলোই, এরপর 1930 সালে 15ই মার্চ বাংলার গভর্নর বৈঠক ডেকে সেতু নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। বন্দরের নথিপত্র বলছে একেবারে শেষ পর্যায়ে এসে সরাসরি প্রশাসনিক হস্তক্ষেপ হয়েছিল। তার আগে প্রযুক্তিবিদরাই আলোচনা তর্ক করেছেন। আইন পাস এবং গভর্নরের অনুমোদনের পর বন্দর কর্তৃপক্ষ আর দেরি করেননি। কিন্তু আবারও বাধা 1939 সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফলে যে ব্রিজটি তৈরির জন্য প্রয়োজন ছিল 2600 টন স্টিল, তার মাত্র 300 টন স্টিল দেওয়ার পরেই ইংল্যান্ড থেকে বন্ধ হয়ে যায় স্টিলের সাপ্লাই। কিন্তু ব্রিজটি তো অত্যন্ত জরুরি। সেই মুহূর্তে জামশেদজি নাসেরজির টাটা আয়রন স্টিল কোম্পানির প্রায় 2300 টন ইস্পাত দিয়ে তৈরি হলো হাওড়া ব্রিজ। ব্রিজের ফেব্রিকেটরে কাজ করেছিল বার্ন কোম্পানি, ব্রিথওয়েট কোম্পানি এবং জেসপ কোম্পানি। এটাই বোধহয় প্রথম মেক ইন ইন্ডিয়া। এখন যে স্লোগান নিয়ে আমরা লাফালাফি করি, দীর্ঘ 7 বছর লেগেছিল ব্রিজটি বানাতে। 700 মিটারেরও বেশি লম্বা, 30 মিটার চওড়া এই বিপুল আকারের ব্রিজটি তৈরিতে ব্যবহার হয়নি একটিও নাট বল্টু। ধাতব পাত জুড়ে বিশেষ পদ্ধতিতে তৈরি হয়েছে এই ব্রিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1943 সালের ফেব্রুয়ারি মাসে জাপানিজদের সম্ভাব্য আক্রমণের ভয়ে অনাড়ম্বরভাবেই শুধুমাত্র একটি ট্রাম চালিয়ে উদ্বোধন করা হয় এ বিখ্যাত হাওড়া ব্রিজের। পরে ট্রাফিক সামলাতে 90-এর দশকে বন্ধ করে দেওয়া হয় ট্রাম। হাওড়া ব্রিজ নিয়ে আরও একটি মিথ রয়েছে। এ ব্রিজটা নাকি একটা চাবির সাহায্যে খুলে ফেলা যায়। আজ্ঞে না, কোনো রহস্যজনক চাবি দিয়ে এই আধুনিক হাওড়া ব্রিজ খোলা যায় না। ব্রিজের তলদেশ দিয়ে জাহাজ চলাচলের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামাঙ্কিত হয় হাওড়া ব্রিজ। নতুন নাম হয় রবীন্দ্র সেতু। ফলকে নাম বদলালেও এতদিন পরেও লোকের মুখে মুখে রয়ে গিয়েছে পুরনো নামই। আজকের ভিডিও এই পর্যন্ত। তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তথ্যগুলো ভালো লাগলে ইতিহাস দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন। সেই সঙ্গে
আমাদের ইতিহাস দর্পণ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশানে তার লিংক দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।